নমস্কার। ইনকাম ট্যাক্স বা আয়করের নাম শুনলেই আমাদের অনেকের মনে একটা অহেতুক ভয় কাজ করে, তাই না? মনে হয় ভাবা এ তো ভীষণ জটিল ব্যাপার। কিন্তু সত্যি বলতে কি, সঠিক তথ্য আর একটুখানি প্রস্তুতি থাকলে এই পুরো প্রক্রিয়াটি কিন্তু একদম পানির মতো সহজ। আজকের এই এক্সপ্লেনারে আমরা অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৬-২৭ আইটিআর 1 বা আইটিআর 1 ফাইলিংয়ের পুরো বিষয়টি একেবারে ধাপে ধাপে খুব সহজে বুঝে নেব। যারা চাকরি করেন বা বেতনভুক্ত কর্মী, তাদের জন্য এই আলোচনাটি একটা কমপ্লিট গাইড হিসেবে কাজ করবে। আমাদের মূল ফোকাস থাকবে তিনটে জিনিসের ওপর: প্রস্তুতি, প্রক্রিয়া এবং সুরক্ষা। চলুন শুরু করা যাক। তো আজকের এই গোটা প্রক্রিয়াটিকে আমরা 5টি খুব সহজ এবং ম্যানেজেবল অংশে ভাগ করেছি। 1. ফাইলিংয়ের পূর্বপ্রস্তুতি। 2. ট্যাক্স রেজিম বা কাঠামোর নির্বাচন। 3. বেতন এবং ভুয়া ডিডাকশনের ফাঁদ থেকে বাঁচার উপায়। 4. বাড়ি ও বিনিয়োগের হিসাব। এবং সবশেষে 5 নম্বর ধাপে আমরা দেখব ট্যাক্স রিটার্ন চূড়ান্তকরণ বা ফাইনালাইজ করার প্রক্রিয়া। আচ্ছা, এবার আমরা আমাদের প্রথম অংশে ঢুকে পড়ি, ফাইলিংয়ের পূর্ব প্রস্তুতি, অর্থাৎ কমপ্লায়েন্স বা নিয়মকানুন মানার জন্য প্রয়োজনীয় টুলস বা নথিপত্র জোগাড় করা। দেখুন, কোনো কাজ শুরু করার আগে গোছগাছটা কিন্তু আসল। ধরুন আমরা রান্না করতে যাচ্ছি, তার আগে তো সব মশলাপাতি হাতের কাছে গুছিয়ে রাখতে হয়, তাই না? ঠিক তেমনি ট্যাক্স পোর্টালে লগ করে স্টার্ট নিউ ফাইলিং বোতামে ক্লিক করার আগে 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমাদের হাতের কাছে থাকা চাই। প্রথমত, নিয়োগকর্তা বা এমপ্লয়ারের দেওয়া ফর্ম 16, দ্বিতীয়ত সারা বছরের ব্যাংক স্টেটমেন্ট, আর তৃতীয় ও চতুর্থ হল এআইএস এবং ফর্ম 26AS। শেষের এই দুটো কিন্তু ইনকাম ট্যাক্স পোর্টাল থেকেই খুব সহজে ডাউনলোড করে নেওয়া যায়। এই 4টে জিনিস ছাড়া কোনোভাবেই কিন্তু নির্ভুল রিটার্ন ফাইল করা সম্ভব নয়, এটা মাথায় রাখতে হবে। এবার একটা খুব ইন্টারেস্টিং বিষয় হল যোগ্যতার মাপকাঠি। চাইলেই কিন্তু যে কেউ আইটিআর 1 ফাইল করতে পারেন না, এর কিছু কড়া নিয়ম আছে। প্রথম শর্ত হল মোট আয় অবশ্যই 50 লাখ টাকার মধ্যে হতে হবে। আয়ের উৎস হতে হবে মূলত বেতন, পেনশন, একটিমাত্র বাড়ির সম্পত্তি এবং ধরুন ব্যাংকের সুদের মতো অন্যান্য সাধারণ উৎস। কিন্তু যারা শেয়ার বাজারে ইন্টারডে ট্রেডিং করেন বা ফিউচার অ্যান্ড অপশনস অর্থাৎ এফএনও নিয়ে কাজ করেন, তাদের জন্য কিন্তু এই ফর্মটি একেবারেই নয়। এই নিয়মটি খুব কড়াকড়িভাবে মেনে চলতে হবে। চলুন এবার যাওয়া যাক আমাদের দ্বিতীয় অংশে, ট্যাক্স রেজিম নির্বাচন। ট্যাক্স কাঠামোর এই বড়সড় কৌশলগত সিদ্ধান্তটা কিভাবে নেওয়া যায়, সেটাই এবার আমরা দেখব। এটাই হলো একজন করদাতার জন্য সবচেয়ে ক্রুশিয়াল বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, পুরনো নাকি নতুন, কোন ট্যাক্স কাঠামো বেছে নেওয়া উচিত। আচ্ছা, অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27 থেকে কিন্তু নতুন ট্যাক্স রেজিমটাই ডিফল্ট হিসেবে সেট করা থাকবে। এই নতুন রেজিমে সবচেয়ে বড় সুবিধা হলো 12 লাখ টাকা পর্যন্ত আয়ে কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু এখানে ছাড় বা ডিডাকশনের সুবিধাও বলতে গেলে প্রায় নেই বললেই চলে। অন্যদিকে পুরনো রেজিমটি ম্যানুয়ালি বা নিজে থেকে ইয়েস অপশনে ক্লিক করে বেছে নিতে হয়। এর সুবিধা হলো এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন ও বিনিয়োগের উপর অন্যান্য পরিচিত ছাড়গুলো পাওয়া যায়, তাই একটু হিসেব কষে দেখতে হবে কোনটাতে লাভ বেশি। 4 লাখ টাকা। হ্যাঁ, নতুন ট্যাক্স রেজিমে এটি হল বেসিক এক্সাম্পশন লিমিট, মানে করমুক্ত আয়ের প্রাথমিক সীমা। যখন পোর্টালে ফর্ম পূরণের সময় প্রশ্ন আসে যে ট্যাক্সেবল ইনকাম বেসিক এক্সাম্পশন লিমিটের বেশি কিনা, তখন ঠিক এই 4 লাখ টাকার অঙ্কের কথাটি আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু পুরনো রেজিমে হিসাবটা আবার অন্যরকম। এখানে বয়সের উপর ভিত্তি করে করমুক্ত আয়ের সীমা ধাপে ধাপে বাড়ে। একটু ভেঙে বলা যাক, সাধারণ করদাতা মানে যাদের বয়স 60 বছরের কম, তাদের জন্য এই বেসিক লিমিট হল 1 লাখ টাকা। প্রবীণ নাগরিক বা যাদের বয়স 60 থেকে 80 বছরের মধ্যে, তাদের জন্য এটি 3 লাখ টাকা। আর 80 বছরের বেশি বয়সী অতি প্রবীণ নাগরিকদের জন্য এই সীমা একেবারে 5 লাখ টাকা। বুঝতেই পারছেন, পুরনো রেজিম বেছে নিলে বয়স অনুযায়ী পুরো হিসাবটাই কেমন দারুণভাবে বদলে যায়। আচ্ছা, এবার আমরা তৃতীয় অংশে প্রবেশ করছি, বেতন এবং ভুয়া ডিডাকশন। জরিমানা আর আইনি নোটিশ থেকে নিজেদের কিভাবে সুরক্ষিত রাখা যায়, সেটাই এখন মূল আলোচনার বিষয়। এই পর্যায়ে এসে একটু সিরিয়াস কথা বলতেই হচ্ছে। নিরাপদ থাকার সবচেয়ে সুবর্ণ নিয়মটি কি জানেন? নিয়োগকর্তার দেওয়া ফর্ম 16-এ যে আয় এবং ছাড়ের কথা উল্লেখ আছে, ঠিক সেই তথ্যগুলোই ট্যাক্স ফর্মে হুবহু বসানো, একদম আয়নার মতো রিফ্লেক্ট করবে। এর বাইরে গিয়ে মন গড়া কোনো তথ্য দিলে কিন্তু আইনি জটিলতায় পড়ার ঝুঁকে মারাত্মকভাবে বেড়ে যায়। ইদানিং একটা বেশ অ্যালার্মিং বা চিন্তার বিষয় দেখা যাচ্ছে। অনেকেই রিফান্ড পাওয়ার আশায় ভুয়া এবং কাল্পনিক ছাড়ের দাবি করছেন, আর এর পরিণতি হিসেবে ইনকাম ট্যাক্স বিভাগ থেকে দলে দলে আইনি নোটিশ এসে হাজির হচ্ছে। এটা কিন্তু এখন ট্যাক্স বিভাগের কড়া নজরদারিতে রয়েছে। তাহলে চলুন দেখে নিই ঠিক কোন ভুলগুলো করলে জরিমানার মুখে পড়তে হতে পারে। প্রথমত, নতুন রেজিমে এমন কোনো ছাড় দাবি করা যা আসলে সেখানে দেওয়াই হয় না। দ্বিতীয়ত, ভুয়া টাকার অঙ্ক বসানোর জন্য ফর্ম 1041 এবং 1042 এর অপব্যবহার করা।
তৃতীয়ত, কাল্পনিক বা অস্তিত্বহীন কোনো ছাড় তৈরি করে ফেলা। আর চতুর্থত, এই চরম সত্যটি ভুলে যাওয়া যে নতুন রেজিমে প্রায় কোনো স্ট্যান্ডার্ড অ্যালাউন্স বা ডিডাকশন নেই বললেই চলে। এই কাজগুলো করলে কিন্তু নোটিশ আসাটা এক প্রকার নিশ্চিত। 4 নম্বর অংশ, বাড়ি এবং বিনিয়োগ। এখানে আমরা জানব সুদ, ভাড়া এবং ক্যাপিটাল গেইনস বা মূলধনী লাভের একটু সূক্ষ্ম নিয়মকানুন সম্পর্কে। বেতনের হিসাব তো আমরা বুঝিলাম, কিন্তু বাড়ি আর হোম লোনের সুদের নিয়মকানুনগুলো কিন্তু বেশ ট্রিকি। হোম লোনের সুদের ক্ষেত্রে পুরনো আর নতুন রেজিমের মধ্যে একেবারে আকাশ পাতাল তফাত। ধরুন বাড়িটি নিজের থাকার জন্য, অর্থাৎ সেলফ অকিউপাইড, সেক্ষেত্রে একটা খুব রূঢ় বাস্তব হল নতুন রেজিমের সুদের উপর 1 পয়সাও ছাড় পাওয়া যাবে না, জিরো ডিডাকশন। অন্যদিকে পুরনো রেজিমে কিন্তু এই ছাড় পাওয়া যায়। আবার বাড়িটি যদি ভাড়া দেওয়া থাকে তাহলে নতুন রেজিমে সুদের ওপর ছাড় মিলবে ঠিকই, কিন্তু সেখানেও একটা খুব কড়া লিমিট বা সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই লিমিটের বিষয়টা একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করা যাক। ধরা যাক একটা ভাড়া দেওয়া বাড়ি থেকে বছরে 1 লাখ টাকা ভাড়া আসে। তাহলে নতুন রেজিমে ওই বাড়ির জন্য হোম লোনের সুদের ছাড় ওই প্রাপ্ত ভাড়া মানে সর্বোচ্চ সেই 1 লাখ টাকা পর্যন্তই আটকে থাকবে। কেউ চাইলেও এর চেয়ে বেশি সুদের অঙ্কের ওপর কোনো ডিডাকশন দাবি করতে পারবেন না। হিসাবটা একেবারে সোজা সাপটা। এবার আর একটা খুব গুরুত্বপূর্ণ সংখ্যা মাথায় রাখতে হবে, 1,25,000 টাকা। শেয়ার বাজার বা ইকুইটি থেকে হওয়া লং টার্ম ক্যাপিটাল গেইনস বা দীর্ঘমেয়াদী মূলধনী লাভের ক্ষেত্রে একটা দারুণ নিয়ম আছে। বছরে 1,25,000 টাকা পর্যন্ত এই ধরনের লাভ সম্পূর্ণ করমুক্ত। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এই তথ্যটা খুব সহজেই সরাসরি ITR 1 ফর্মে রিপোর্ট করে দেওয়া যায়। এর জন্য কোনো জটিলতার প্রয়োজন নেই। দেখতে দেখতে আমরা একেবারে শেষ অংশে মানে 5 নম্বর সেকশনে চলে এসেছি। ট্যাক্স রিটার্ন চূড়ান্তিকরণ, ভ্যালিডেশন এবং ভেরিফিকেশনের মাধ্যমে কিভাবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা যায় চলুন দেখে নিই। ফর্ম তো পূরণ হলো, এবার আমাদের সব শেষে মোট ট্যাক্স লায়াবিলিটি বা করের দায় খুব সাবধানে যাচাই করতে হবে। আমরা আগেই জেনেছি যে নতুন রেজিমে 12 লাখ টাকা পর্যন্ত আয়ে কোনো ট্যাক্স দিতে হয় না। এর মানে হলো আয় যদি 12 লাখের নিচে হয় এবং আগে থেকে কোনো TDS কাটা হয়ে থাকে, তবে রিটার্ন সাবমিট করার পর সেই পুরো টাকাটাই কিন্তু রিফান্ড হিসাবে ফেরত পাওয়া যাবে। এটা কিন্তু একটা বেশ ভালো খবর, তাই না? রিটার্ন জমা দেওয়ার এই শেষ ধাপগুলো একেবারে জলের মতো সোজা। 1. রিফান্ডের টাকাটা যাতে ঠিকঠাক অ্যাকাউন্টে ঢোকে তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রি-ভ্যালিডেট করতে হবে। 2. প্রাইমারি এবং সেকেন্ডারি ঠিকানাটা একবার যাচাই করে নেওয়া। 3. সোজা ভেরিফাই বা ভেরিফাই অপশনে ক্লিক করা। এবং 4. আধার ওটিপি দিয়ে অত্যন্ত সুরক্ষিতভাবে পুরো প্রক্রিয়ার প্রমাণীকরণ বা অথেন্টিকেশন সম্পন্ন করা। এই ভেরিফাই জিনিসটা একটু ভালো করে বুঝে নেওয়া দরকার। অনেকেই ভাবেন এটা হয়তো ঐচ্ছিক, করলেও চলে না করলেও চলে। একদমই না। এটি হলো আধার ওটিপি ব্যবহার করে একটি বাধ্যতামূলক চূড়ান্ত ধাপ। এটি রিটার্নটিকে ডিজিটালি স্বাক্ষর করে জমা দেওয়াটা নিশ্চিত করে এবং সবশেষে একটা অফিসিয়াল ITR রসিদ জেনারেট করে। যতক্ষণ না এই রসিদটা হাতে আসছে ধরে নিতে হবে ট্যাক্স ফাইলিং প্রক্রিয়া কিন্তু পুরোপুরি অসম্পূর্ণ। তো পুরো বিষয়টি আমরা ধাপে ধাপে দেখলাম। সবশেষে পোর্টালে সেই চূড়ান্ত সাবমিট বোতামে ক্লিক করার আগে শুধু একটা প্রশ্ন ভেবে দেখার মতো, ভুল ট্যাক্স রেজিম বেছে নিয়ে করদাতারা কি তাদের কষ্টার্জিত অর্থ অযথাই নষ্ট করছেন, নাকি না জেনে ভুয়া তথ্য দিয়ে বড়সড় জরিমানার ঝুঁকি ডেকে আনছেন? প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করে সঠিক কৌশল বেছে নেওয়াটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আজকের এই আলোচনা আশা করি সবার জন্য সহায়ক হবে।